চেঞ্জ করে আসছে। এবার আমি আপনাদের বন্ধুগণ বলি, আমি কেন দল ত্যাগ করলাম। 2021 সালে আপনারা যেমন জানেন আমি বিজেপির প্রার্থী হয়েছিলাম, আর 20,000-এর ভোটে আমি বিজেপি থেকে জয়ী হয়েছিলাম। আমি যে দলে ছিলাম সেই দলের নিষ্ঠার সাথে কাজ করেছিলাম। আপনারা দেখেছিলেন যখন পশ্চিমবঙ্গে অন্যান্য জায়গায় অল্প স্বল্প একটু গন্ডগোল হচ্ছিল, ভোটের পরে সবসময় হয়ে থাকে, কিন্তু আমার রায়গঞ্জ বিধানসভায় একটা এফআইআর পর্যন্ত হয়নি, একটা কোনো গন্ডগোলের বাতাবরণ সৃষ্টি হয়নি। বরঞ্চ আমি এই 6 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস থেকে 7টা বড় জয়েনিং বিজেপিতে করিয়েছিলাম। 7,000-এর বেশি কর্মী আমি বিজেপিতে করিয়েছিলাম। তখন বিজেপি বিরোধী দলে ছিল, শাসক দলের তৃণমূল কংগ্রেসই ছিল, এখনো আছে। আমি কিন্তু ভয় পাইনি, আমি যে দল করেছি নিষ্ঠার সাথে করেছিলাম। তো একতরফে আমি তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করায় বিজেপিকে শক্তিশালী বানাচ্ছিলাম। পশ্চিমবঙ্গের রাজ্যের বিজেপির নেতৃত্ব সেই জয়নিংয়ের পোস্টগুলা তারা নিজেদের ফেসবুকে পোস্ট করত। কিন্তু তৎকালীন এখানকার যিনি সাংসদ ছিলেন আর জেলা সভাপতি ছিলেন বাসুদেব সরকার, আমার বিধানসভার মধ্যে সাংগঠনিক পদে যাকে পদ দিচ্ছিলেন আমাকে না জিজ্ঞাসা করে, যারা কোনো কাজ করে না আমাকে হয়তো হারানোর চেষ্টা করছিল তাদেরকে পদ দিচ্ছিলেন। আমি তার প্রতিবাদ করি। জেলা স্তরে প্রতিবাদ হয়, জেলা স্তরে প্রতিবাদ করে লাভ নাই, কেননা জেলা সভাপতি উনি ছিলেন। তারপর রাজ্য স্তরে প্রতিবাদ করেছিলাম, তখনকার সভাপতি দিলীপ ঘোষ ছিলেন, ওনাকে জানিয়েছিলাম। তারপর দিল্লি স্তরে প্রতিবাদ করি, তাও কোনো সমস্যার সমাধান হয়নি। আমি 1 সেপ্টেম্বর 2021 আমি বিজেপি দলের কর্মসূচি থেকে নিজেকে আলাদা করি, মিডিয়ার মাধ্যমে ঘোষণা করি। তারপর আমাকে দিল্লিতে ডাকা হয়েছিল। তৎকালীন বৈঠকে সামিল ছিলেন শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক, লকেট চ্যাটার্জি, অর্জুন সিং। আমি বলেছিলাম এই সমস্যার কথা, তাদেরকে আমি জানিয়েছিলাম, আর ওনাদেরকে 1 মাসের সময় দিয়েছিলাম। 1 মাস আপনাদেরকে সময় দিচ্ছি, আপনারা যদি এই সমস্যার সমাধান না করেন তাহলে আমি অন্য চিন্তা ভাবনা করব। 30 তারিখ ওনাদের সময় পার হয়ে গেছিল। 1 অক্টোবর আমি প্রেস করে আমি বিজেপি দলের সাথে নিজের সম্বন্ধ বিচ্ছিন্ন করলাম। আমার ওখানে বিজেপির সাইনবোর্ড লাগানো ছিল, সেই সাইনবোর্ডটাকে আমি নিচে নামালাম। তো আমার কাছে পত্রকারগুলো আসলেন, আমাকে জিজ্ঞাসা করলেন যে কৃষ্ণবাবু আপনি হঠাৎ করে বিজেপির সাইনবোর্ড খুলে দিলেন কেন? আমি তাদেরকে উত্তর দিয়েছিলাম যে এই সাইনবোর্ডটা একদিকে হেলে গিয়েছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, এটাকে নিচে নামালাম, যদি রিপেয়ার হয় তাহলে আবার উপরে লাগিয়ে দিব, নাহলে নতুন সাইনবোর্ড কিনে লাগাতে হবে। তো 1 অক্টোবরের পর আমি তৃণমূলে যোগদান করলাম 27 অক্টোবর। তো আমি বিজেপিকে পিঠ দেখিয়ে তৃণমূলে আমি আসিনি, আমি বুক জিতিয়ে আসছি। আর আজকে আমার মনের মধ্যে কোনো গ্লানি নাই, আমি খুব বুক জোর গলায় বলতে চাই আমি তৃণমূল কংগ্রেসে এসেছি, আমার মনে হয় আমি সঠিক নির্ণয় করেছি। আজকে আপনারা বলুন তো, আমি যখন দাঁড়িয়েছিলাম 2021-এ ক্যাম্পেনিং করতে গেছিলাম, সুভাষগঞ্জ রাস্তার মধ্যে লেখা ছিল নো রোড নো ভোট। আজকে উদয়পুরে আসলাম এখানে ক্যাম্পেইন করতে, এখানে লেখা ছিল নো রোড নো ভোট। আর 2021-এর আগে 2 বছর ধরে সাংসদ বিজেপির ছিল। এই লেখাগুলো তিনি দেখেননি? তিনি কি পেরেছিলেন সেই রাস্তার মেরামত করতে কিংবা সেই নতুন রাস্তা তৈরি করতে? কিন্তু তৃণমূল কংগ্রেসে সামিল হওয়ার পর
আমি দিদিকে বললাম, দিদি রায়গঞ্জে বিগত 10-15-20 বছরে তেমন কোনো উন্নয়ন হয়নি। এখানে একজন যিনি এমএলএ ছিলেন তিনি উন্নয়ন বলতে কিছুই করতে পারেননি। তো আমি বিভিন্ন রাস্তাঘাটের টোটাল সার্ভে রিপোর্ট বানিয়ে আমি সিএম ম্যাডামের কাছে দিলাম। মেয়র আবার 23টা রাস্তা স্যাংশন করলেন, আর ওই 23টা রাস্তার মধ্যে ভাবেন ঘোষপাড়াও ছিল, ওই 23টা রাস্তার মধ্যে উদয়পুরের রাস্তা ছিল। আজকে আপনারা বলছেন রাস্তা না হলে নো রোড নো ভোট। তো আজকে রাস্তা না হলে আপনারা ভোটই তো দিতেন না, তাহলে আমার রাস্তা তৈরি করা প্রয়োজনীয়তা ছিল কি ছিল না? আজকে ঘোষপাড়ায় আমার বাড়ি নয়, আমার বাড়ি উদয়পুরেও নয়। ওই রাস্তা দিয়ে হয়তো আমি জনসংযোগ করতে যাব, তখনই আমাকে যেতে হবে, আদারওয়াইজ ওই রাস্তায় আমার কাজ করে না। তো ওই রাস্তায় আমার কাজ করে না, কিন্তু আমি স্বার্থপর নই। আমি কাদের জন্য রাস্তা বানিয়েছিলাম? আমি রাস্তা বানিয়েছিলাম ওই এলাকা নিবাসীদের জন্য, যাতে ওনাদের কোনো কষ্ট না হয়, যাতে ওনাদের কোনো সমস্যা না হয়। শুনুন, 3 বছরে আমার বিধায়ক হিসাবে যেটা কর্তব্য আমি নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করেছি। আমাকে যেটা পরিষেবা দেওয়ার দরকার সেটা নিষ্ঠা, হৃদয়, মস্তিষ্ক সর্বসহিত আমি নিজের 100% দেওয়ার চেষ্টা করছি। এখানে মায়েরা আছেন, দাদারা আছেন, আমি একটা প্রশ্ন করবো না, শুধু আপনাদের সামনে একটু জিজ্ঞাসাবাদ করছি, আপনারা একটু আমাকে বলবেন। ভাবে নেন আপনাদের বাড়ির কোনো ছেলে একটা সামনে পরীক্ষা আছে, সে পরীক্ষায় বসবে, সেই পরীক্ষায় বসার জন্য সে সারা বছর মেহনত করছে, সারা বছর পড়াশোনা করছে, আর তারপর পরীক্ষা এলো, সে পরীক্ষায় বসলো, আর পরীক্ষাটাও খুব ভালো করে দিল। পরীক্ষা ভালো দেওয়ার পর তারপর যখন রেজাল্ট বেরোলো, দেখা গেল আপনার ছেলেটা ফেল করে দিয়েছে। কষ্ট হবে না? আর তারপর আপনারা কি করবেন? আপনারা চিন্তন মন্থন করে আপনারা দেখবেন, না আমার ছেলেটা সারা বছর পড়েছে, ভালো পরীক্ষা দিয়েছে, সে ফেল করতে পারে না। তখন আপনারা কি করবেন? খাতাটা রিচেক করার জন্য আবেদন করবেন, পুনরায় যাতে খাতাটা যাচাই করা হয়। তো ভাবেন আপনারা পুনরায় খাতাটা যাচাই করলেন, আর ওই যাচাই করতে গিয়ে আপনারা দেখলেন সত্যি আপনার ছেলেটা খুব ভালো পরীক্ষা দিয়েছে, তার নাম্বার বেড়ে গেল, সে পাস করে গেল, নতুন ক্লাসে উত্তীর্ণ হয়ে গেল, মনে শান্তি পেলেন আপনারা। কিন্তু আমার ক্ষেত্রে আমি 3 বছর পড়াশোনা করেছি, উন্নয়নমূলক সব কাজ করেছি, ভালো পরিষেবা দিয়েছি, পরীক্ষাও ভালো দিয়েছি, কিন্তু ফেল করে গেলাম। কিন্তু আমার কাছে ওই অপশন নাই, ওই আবেদনপত্র নেই যেখানে আমি পুনরায় খাতাটা চেক করাতে পারি আর আমি উত্তীর্ণ হতে পারি। সেই জন্য ফেল করে গেছি। আজকেও আমি ওই সেম ক্লাসে আছি, আর সেম ক্লাসে আপনাদের মাঝে এসেছি আবার পরীক্ষা দেওয়ার জন্য। আমি একটাই কথা বলব, আমি কেন বললাম যে আপনাদের কালচারটা শহরের মতো, গ্রামের মতো, কেন আমিও শহরে থাকছি। একটা চিন্তন মন্থন আজকে ভাবে নেন, আমরা কোনো কিছু নির্ণয় নিই, যে নির্ণয়টা হয়তো 3 দিন পর আবার নিতে হবে অন্য কাজে কিংবা সেম কাজে, তার জন্য আমরা চিন্তন মন্থন করি। এই নির্ণয়টা ছিল 5 বছরের জন্য, কিন্তু এই নির্ণয়টা আপনি যেটা নিচ্ছেন সেম নির্ণয়টা আপনি 5 বছর পর নিতে পারবেন, তার আগে কিন্তু পারবেন না। সেই জন্য আমি শুধু এইটুকুই বলবো, যেটা জনাদেশ আছে আমি মাথা পেতে নিচ্ছি, হয়তো আমার কোনো ভুল ত্রুটি হতে পারে, কারণ আমি যে বইটা পড়েছি সেই বইটার মধ্যে আমার সিলেবাসের মধ্যে ছিল যে ভালো পরিষেবা দিতে হবে, মানুষের সাথে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, এলাকার উন্নয়ন করতে হবে, সুখে দুঃখে মানুষকে সাথে নিয়ে চলতে হবে। এই ধরনের পড়াশোনা ওই সিলেবাসের মধ্যে ছিল। হয়তো
আমার কাছে এই বই ছিল, অন্য বই ছিল না। আর অন্য বই থাকলেও হয়তো আমি পড়তাম না। যে বইয়ে লেখা আছে বারংবার মিথ্যা কথা বলতে হবে, জুমলাবাজি করতে হবে, মিথ্যা কথা বলেন 15 লক্ষ টাকা ঢুকে যাবে, মিথ্যা কথা বলেন খাদ্য সামগ্রীর দাম কমিয়ে দিব, যখন বলেন খাদ্য সামগ্রীর দাম কমিয়ে দেব তখন গ্যাস সিলিন্ডারের দাম ছিল 412 টাকা, আর 2024-এ এখানে দাঁড়িয়ে আছে তখন হয়ে যায় 1000 টাকার উপর। তো এই ধরনের জিনিস পারবো না, আমরা পারি না বলতে। হঠাৎ করে যে 400 পার, আমরা পারি না বলতে। একজন ব্যক্তির গ্যারেন্টি, আমাদের মুখ্যমন্ত্রী কোনোদিন বলে না মমতার গ্যারেন্টি, আমার মুখ্যমন্ত্রী কোনোদিন বলে না মমতা সরকার, আমাদের মুখ্যমন্ত্রী বলে মা মাটি মানুষের সরকার, মানে আপনাদের জনগণের সরকার। আমরা সেই কালচার থেকে এসেছি। কিন্তু দেখেন উদ্যত্ত কারোর ভালো না, এটা বিধির বিধান আছে যে উনি বলেছেন মোদি কা গ্যারেন্টি আপকি বার মোদি সরকার। এখন বলতে পারবেন যে আপকি বার মোদি সরকার, বললে পরেই সরকার পড়ে যাবে, কেননা আপকি বার যেটা হয়েছে আমার এনডিএ সরকার, অ্যালায়েন্স পার্টির মদদে হয়েছে, বিজেপিরও সরকার নয়। একটা কথা মনে আছে আমাদের, আমরা বলে থাকি অহংকার